আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো? খুশির সংবাদ হচ্ছে তোমাদের পরীক্ষা 1 মাস পিছিয়ে গিয়েছে, কিন্তু আমরাও এর মাঝে অফিসের বিভিন্ন সমস্যার কারণে ইলেকট্রিসিটি ছিল না, এই কারণে তোমাদের ক্লাস নিতে পারি নাই। এখন তোমাদের 1 মাস পিছিয়ে গেছে, তার মানে এই না যে পড়াশোনা ছেড়ে দিয়ে খুব আরাম করবে। এখন তোমাদের বেশি বেশি দরকার হচ্ছে এক বসাই একটা করে টপিক শেষ করে ফেলা। এই উদ্যোগেই তোমাদের ফরহাদ ভাইয়া আজকে থেকে তোমাদের অনশর্ট ক্লাস নিয়ে এসছে। যেমন আজকে অপরিচিতার উপরে 50টা বা 60টা যতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, যেগুলো বিভিন্ন মডেল টেস্টে এসেছে, বিভিন্ন কলেজে এসেছে, বিভিন্ন স্কুলে এসেছে এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে, ওই 50টা এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের থেকে আমি আধা ঘন্টা চেয়ে নিচ্ছি, আধা ঘন্টার ভিতরে যদি এই 50টা এমসিকিউ সলভ করো, এর বাইরে বোর্ড পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করি। প্রথম এমসিকিউ দেখো, অনুপমের বাবার প্রথম অবকাশ কি ছিল? অনুপমের বাবার প্রথম কি ছিল? অবকাশ। প্রথম অবকাশ কি ছিল? তীর্থযাত্রা, চাকরি। কি ছিল বলো তো দেখি? তীর্থযাত্রা, চাকরি থেকে অবসর, মৃত্যু, সাহিত্য পাঠ। তীর্থযাত্রা হবে না। চাকরি থেকে অবসরের কথা তার কিন্তু বিলাসী কি অপরিচিত গল্পে কখনোই বলা হয় না, এটাও হবে না। সাহিত্য পাঠের কথাও বলা হয় নাই, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে মৃত্যু। উত্তর কোনটা হবে? মৃত্যু। তারপর দেখো, আমি যা বলিব তাই হইবে। আমি যা বলিব তাই হইবে, অপরিচিত গল্পে এই উক্তিটি কার? আমি যা বলিব তাই হইবে, অপরিচিত গল্পে এই উক্তিটি কার? এখন তোমরা দেখো, আমি তোমাদের যেদিন অপরিচিত ক্লাস নিলাম ফেসবুক লাইভে, আমি কিন্তু তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে উক্তিগুলা এবং প্রত্যেকটা চরিত্রের বৈশিষ্ট্যগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। দেখো তো, আমি যা বলবো তাই হইবে, এই যে এই কথাটা কে বলেছিল? এইটা যদি তুমি বইয়ে ভালো করে না পড়ো ভাইয়া, তাহলে শত শত বোর্ড কোশ্চেন সলভ করলেও কিন্তু হবে না। তাহলে উত্তর কি হবে? অনুপমের তো এরকম মেরুদণ্ড ছিল না। অনুপম বলে নাই। শম্ভুনাথ বাবু বলেছে? বলে নাই। কল্যাণী বলেছে? বলে নাই। কে বলেছে? বলেছে হচ্ছে মামা বলেছে। আমি যা বলিব তাই হইবে, অর্থাৎ কি অনুপমের যত ডিসিশন, অনুপমের ফ্যামিলির যত ডিসিশন কে নিত? অনুপমের মামা নিত। বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো? তারপরে দেখো 3 নম্বর, উদ্দীপকটি আগে পড়বো। উদ্দীপকের একটা প্রশ্ন আছে, উদ্দীপকটা পড়ে আমরা তারপরে প্রশ্নের উত্তরে যাব। দেখো, মাতৃ স্নেহের তুলনা নাই, কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল অনয়ন করে। কি? মাতৃ স্নেহের তুলনায় কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল অনয়ন করে, মানে নিয়ে আসে আর কি। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্ট তাহারই অধিক্ষে সে অসহায় হইয়া পড়ে। অর্থাৎ কি, মাতৃ স্নেহেই তো আমরা পুরো পরিপুষ্ট হই, তাই না? কিন্তু এই স্নেহ যখন অদিষ্ট হয়ে যায়, তখন তারা কি হয়ে পড়ে? অসহায় হয়ে পড়ে। আমরা অনেকে ফাইজলামি করে বলি না যে মাম্মাস বয়, ওই টাইপের হয়ে পড়ে আর কি। তাহলে দেখো উত্তরটা, প্রশ্নটা কি? উদ্দীপকের বক্তব্য অপরিচিত গল্পের কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়? দেখো তো, বলছে তারই আধিক্য, অর্থাৎ মাতৃ স্নেহের আধিক্য, অসহায় হইয়া পড়ে, মানে কোনো ডিসিশন মেক করতে পারে না, মাম্মাস বয় আর কি। এখন তোমরাই বলো, অপরিচিত গল্পে মাম্মাস বয় কে ছিল? অপরিচিত গল্পে মাম্মাস বয় কে ছিল? বলো তো দেখি ভাইয়ারা। অপরিচিত গল্পে মাম্মাস বয় ছিল কি? অনুপম ছিল হচ্ছে মাম্মাস বয়। সবাই বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো নাকি আমাকে কমেন্ট করে জানাও, সবাই বুঝতে পারছো নাকি? তারপর দেখো, উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। এখানে উদ্দীপক, এই যে তুলনায় কিন্তু এই যে এই পর্যন্ত এটা সেম উদ্দীপক, ঠিক আছে? এটা কিন্তু সেম উদ্দীপক। প্রশ্ন দেখো, অপরিচিত গল্পের কোন বাক্যটি উদ্দীপকের ভাবের প্রতিনিধিত্ব করে? অর্থাৎ কি উদ্দীপকের ভাবটা কি? অতি স্নেহ বা মায়ের অতি ভালোবাসা অনেক সময় কি সন্তানকে মেরুদণ্ডহীন করে তোলে, অথবা সন্তান ডিসিশন নিতে পারে না, এরকম একটা সিচুয়েশনে তাদেরকে নিয়ে যায়। তাহলে এর উত্তরটা কি হবে? দেখো, আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। তারপর কি আছে? এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে? শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে সি নাম্বার। উত্তর কি হবে? সি নাম্বার। দেখো, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, এটা কিন্তু যায় না, উদ্দীপকের সাথে এটার লাইন মিল না। তারপরে কি আছে? আমাকে শিমুল ফুল ও মাখাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন কে? মাস্টার মশাই পেয়েছিলেন। এই লাইনটা কি জন্য এসেছিল বলতো? অনুপম যে দেখতে সুন্দর, সেই প্রশংসাই বা সেই তার যে সৌন্দর্যের একটা অপমান করেই হচ্ছে মাস্টার সেই কথা বলতো, তাহলে এটাও হবে না। তারপরে ডি নম্বরে কি ছিল? ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই, তাই আমি নিতান্ত ভালো মানুষ, এটাও হবে না। উত্তর তাহলে কি হবে? সি। উত্তর কি হবে? সি। ভাই দেখো, আমরা অনেক পড়াশোনা করি, অনেক ভালো চাকরি করি, কিন্তু হচ্ছে মানুষের মতো মানুষ হতে পারি না, সত্যকে সত্য বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না, এটা কখনোই করা যাবে না। অপরিচিতা গল্পে
রবীন্দ্রনাথ ঠাকুর মেইনলি যৌতুক প্রথার বিরুদ্ধে একটা সোচ্চার ভূমিকা পালন করেছেন। একই সাথে তিনি কিন্তু পুরুষের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর বিষয়টাও এখানে তুলে ধরেছেন। হ্যাঁ, আমরা বেশিরভাগ বইয়ে এই আলোচনাটা পাই না, কিন্তু এটাও কিন্তু সত্য যে আমাদেরকে জীবনে ভালো কিছু করতে হলে অথবা সমাজের জন্য ভালো কিছু করতে হলে আমাদেরকে অবশ্যই মানে শক্ত মেরুদণ্ডের একজন মানুষ হতে হবে। অর্থাৎ সত্যকে আমরা সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, এরকম একটা মেরুদণ্ড আমাদের থাকা দরকার। এই জন্য আমাদের কি শুধুমাত্র বোর্ড পরীক্ষায় ভালো করার জন্যই পড়াশোনা করলে হবে না, এই পড়াশোনা থেকে আমার নিজের আত্মিক ডেভেলপমেন্ট, আত্মিক উন্নয়নও করতে হবে। সবাই বুঝতে পেরেছো? তারপর দেখো, অপরিচিত গল্পের কথকের নাম কি? অপরিচিত গল্পের কথকের নাম কি? কথক হচ্ছে, কথক কি বলো তো ভাইয়া? কথক হচ্ছে যার ভাষায় গল্পটা বলা হয়। কি? যার ভাষায় গল্প বলা হয়। কথক হচ্ছে যার ভাষায় গল্প বলা হয়, অর্থাৎ যে বলে। যেমন আমি এখন পড়াচ্ছি তোমাদেরকে, এখানে কথক হচ্ছে আমি, তোমরা হচ্ছে শ্রোতা। একইভাবে অপরিচিত গল্পে কথকের নাম কি? এখানে কথক, এখানে গল্পটা কে বলেছিল? ফার্স্ট পারসন থেকে বলা হয়েছিল, এবং ফার্স্ট পারসন এখানে কে ছিল? অনুপম। কল্যাণী ছিল না? কল্যাণী ছিল না। শম্ভুনাথ ছিল? শম্ভুনাথও ছিল না। বিনুদাও ছিল না। তাহলে কে ছিল? অনুপম ছিল। অনুপম বলেছিল না আমি জীবনে একটি ছোট গল্প বলবো। এই ছোটকে কেউ যদি সামান্য মনে করে থাকেন তাহলে এই গল্পের রস কখনোই বুঝতে পারবেন না। তাহলে এই গল্পে কথকের নাম কি? কথকের নাম হচ্ছে অনুপম। এই গল্পে কথকের নাম কি? কথকের নাম অনুপম। তারপর দেখো, অপরিচিত গল্পে কথকের নাম কি? অনুপম। এটা তো পড়েই ফেললাম। তারপরে প্রশ্ন, আমার কন্যার গহনা আমি চুরি করিব এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। অপরিচিত গল্পে এই উক্তিটি শম্ভুনাথ বাবুর কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ কি বলেছে? আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। অপরিচিত গল্পের উক্তিটিতে শম্ভুনাথ বাবুর কোন মনোভাবের প্রকাশ পেয়েছে? কোন মনোভাবের প্রকাশ পেয়েছে? একগুঁয়েমি, অহংবোধ, আত্মমর্যাদাবোধ, অভিমান। একগুঁয়েমি হবে না, একগুঁয়েমিটা হচ্ছে নেগেটিভ শব্দ। একগুঁয়েমি কি ভাইয়া? নেগেটিভ শব্দ। নেগেটিভ শব্দ, নেগেটিভ শব্দ। অহংবোধ, অহংবোধও হবে না। অভিমান, অভিমান তো সে কারোর উপরেই করে নাই। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে শম্ভুনাথ বাবুর অত্যন্ত আত্মমর্যাদাপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, আত্মমর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন, এবং তার আত্মমর্যাদা সম্পন্ন থাকার কারণেই তিনি এ কথাটা বলেছিলেন। কারণ কি, যখন আমরা দেখি অনুপম বিয়ে বাড়িতে গিয়েছে অপরিচিতা কল্যাণীকে বিয়ে করার জন্য, তখন বিয়ের আগেই অনুপমের মামা কি করেছিল? বলেছিলেন শম্ভুনাথ বাবুকে যে আমরা গহনাগুলো একবার পরীক্ষা করে নিতে চাই, গহনাগুলো ঠিকঠাক দিয়েছে নাকি পরীক্ষা করে নিতে চাই। এই কথা যখন বলেছিলেন, সবকিছু করার পর শম্ভুনাথ সাহেব এই কথাটি বলেছিলেন। অর্থাৎ কি, তাদের এই অনুপমের বা অনুপমের মামার এই টাইপের কাজকাম তাদের জন্য কি মনে হয়েছিল? অপমানসূচক মনে হয়েছিল। তারপর দেখো, কোন ঘটনাকে অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত বলা হয়? কোন ঘটনাকে অপরিচিত গল্পের কি বলা হয়? শীর্ষ মুহূর্ত। শীর্ষ মুহূর্ত বলা হয়। আমরা যখন বিভিন্ন মুভি দেখি বা নাটক দেখি, এরকম একটা পর্যায়ে থাকে না যে ধরো নাটকটা এরকম 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 চলছে, কিন্তু এরকম একটা ক্লাইম্যাক্স, যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স থাকে না, এরকম ক্লাইম্যাক্স পিকে ওঠে যখন টান টান উত্তেজনা। তোমরা যারা হচ্ছে বিভিন্ন থ্রিলার মুভি দেখো, থ্রিলার মুভি যারা দেখো তারা দেখবে যে মুভিটা সবসময় একটা থ্রিলিং পর্যায়ে থাকে, এরকম এরকম থাকে, কিন্তু মাঝে গিয়ে এরকম হয়ে যায়, গিয়ে আবার এরকম হয়ে যায়। এই যে শীর্ষ, এটাকে বলে শীর্ষ মুহূর্ত বা ক্লাইম্যাক্স। হ্যাঁ, তাহলে কি বলছে? কোন ঘটনাকে অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত বলা হয়? রেলগাড়িতে কল্যাণীর সাথে অনুপমের সাক্ষাৎ, কল্যাণী কর্তৃক বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান, শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদায় অসম্মতি ও কল্যাণীর মাতৃজ্ঞার প্রসঙ্গ। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। উত্তর কি হবে? উত্তর হবে শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদায়ের অসম্মতি। অর্থাৎ কি, সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে কল্যাণীর বাবা শম্ভুনাথ সাহেব কি বললেন যে আমি আপনাদের কাছে কন্যা দিব না। এটাই হচ্ছে অপরিচিত গল্পে কি ছিল? শীর্ষ অথবা কি শীর্ষ মুহূর্ত অথবা ক্লাইম্যাক্স ছিল। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো ভাইয়া? এখন দেখো, পরীক্ষার আর মাত্র বাকি আছে 3 মাস মতো, 3 মাসেরও অনেক কম সময় আছে। এই সময়টা তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো ভাইয়া, একটু ভালো করে পড়াশোনা করো, তাহলে দেখবা যে লাইফ অনেক বেশি চেঞ্জড। তোমরা যারা গ্রামে আছো, তোমাদের বাবা মা যারা হচ্ছে কৃষক বা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে, যেমন আমার বাবা একজন কৃষক ছিলেন, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে। হ্যাঁ, যেমন আমার কিন্তু ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আগে স্বপ্ন কি ছিল? আমার স্বপ্ন ছিল, আমি খুব বেশি বড় স্বপ্ন দেখতে পারতাম না, না আমি তো গ্রামে থাকি, আমার বাবা একজন কৃষক বা অথবা আমার বাবা একজন ছোট ব্যবসায়ী,
আমি কি এত বড় কিছু করতে পারবো? কিন্তু যখন ভাই এইচএসসিতে ভালো রেজাল্ট হলো, মনের ভিতরে একটু জোর আসছিল, না এইচএসসিতে যখন ভালো রেজাল্ট করতে পারছি, আমি অ্যাডমিশনে ভালো রেজাল্ট করতে পারবো। তারপরে আরো আরো বেশি পরিশ্রম করেছিলাম। তখন কি আমি অ্যাডমিশনে ভালো করছিলাম, অ্যাডমিশনে ভালো করার পর কিন্তু আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। এখন দেখো, আমি কিন্তু এখন টাকা রোজগার করার জন্য আমার বাবার মতো কৃষিকাজ করছি না, অথবা ছোটখাটো কোনো ব্যবসা করছি না, আমি এখন কোচিং করাচ্ছি। এখন আমি যদি কোনো চাকরি বাকরি নাও পাই ভাইয়া, হ্যাঁ আমি চাকরি বাকরি না বলে এরকম তোমাদের মতো ছোট ভাই বোনদেরকে পড়িয়ে কিন্তু আমার জীবন আমি কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমার কিন্তু ওই যে মাঠে গিয়ে আর কাজ করা লাগবে না, অথবা গ্রামে গ্রামে পাগলের মতো ঘুরে বেড়ানো লাগবে না। এটা কেন হয়েছে? ওই পর্যায় থেকে আমার এই পর্যায়ে আসার জন্য কি করতে হয়েছে? আমার প্রচন্ড অধ্যবসায় দরকার হয়েছে, আল্লাহর উপর ভরসা রাখতে হয়েছে, বাবা মায়ের কথা শুনতে হয়েছে, এবং লেগে থাকতে হয়েছে যে আমি পড়াশোনাটা করছি, পড়াশোনাটাই করব। আমি তোমার বললাম সব থেকে খারাপ বিষয়টা যে আমি যদি চাকরি বাকরি নাও পাই, তারপরেও কিন্তু আমি ইউনিভার্সিটিতে যেহেতু পড়েছি, আমি তোমাদেরকে পড়িয়েও টাকা রোজগার করতে পারবো। আর সব থেকে ভালো হলে তো তুমি দেখো, বাংলাদেশের সব থেকে টপ এমপি থেকে শুরু করে সেক্রেটারি, পুলিশ, ডক্টর, এবং এরা যারা আছে, ডক্টররা মেডিকেল কলেজে পড়েছে, আবার ইঞ্জিনিয়াররা বুয়েটে পড়েছে, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। সবাই কিন্তু এই যে তোমাদের মতো চড়াই উচ্চাই প্রথমে এইচএসসি পার করেছে, তারপরে অ্যাডমিশন পার করেছে, তারপরে এখানে পড়াশোনা করছে। এই জন্য ভাইয়া, তুমি যদি জীবনে ভালো কিছু করতে চাও, তোমার অবশ্যই পড়াশোনা করতে হবে। সামনে 3টা মাস আছে, তোমরা ভাইয়ের কথা শোনো, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ফোন টোন একটু দূরে রাখো, বাড়িতে থাকার বেশি চেষ্টা করো, ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ভাইয়া যে ম্যাটেরিয়ালসগুলো দিচ্ছে, ও হ্যাঁ, তোমাদের হচ্ছে এই যেগুলো পড়াচ্ছি, এইগুলোর কিন্তু ম্যাটেরিয়ালস সবগুলো হচ্ছে আমরা গ্রুপে দিয়ে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে আমরা এই ম্যাটেরিয়ালসের পিডিএফ গুলো দিয়ে থাকি। তোমরা যারা হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো চাও, তারা হচ্ছে ডেসক্রিপশন বক্স আছে আমাদের, এখানে দেখো আমাদের গ্রুপ লিংক দেয়া আছে, এখান থেকে তোমরা যুক্ত হতে পারো, অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করো, তোমরা গ্রুপে যুক্ত হতে পারো, ঠিক আছে? এখন দেখো, আচলায়তন রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? এটা হচ্ছে প্রপার জ্ঞানমূলক প্রশ্ন, উত্তর হবে হচ্ছে নাটক। আচলায়তন এটা হচ্ছে রবীন্দ্রনাথের এক ধরনের নাটকের গ্রন্থ। তারপরে কি আছে? অপরিচিতা গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যে না গুণে বড়? অর্থাৎ কি, অপরিচিতা গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যে বড় না গুণে বড়? আচ্ছা, এই কথাটা কে বলেছিল? কথাটা বলেছিল হচ্ছে অনুপম। কে বলেছিল ভাইয়া? অনুপম এই কথাটা বলেছিল। কে বলেছিল? অনুপম বলেছিল। এখন অনুপম কি বলেছিল? আমার বয়স এত মাত্র, এবং এই বয়সটা বা এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। তাহলে এখানে কি লাগবে? অনুপমের বয়স কত? অনুপমের বয়স কত ভাইয়া? অনুপমের বয়স কত বলো? অনুপমের বয়সে হচ্ছে এটার উত্তর হবে 27 বছর। অনুপমের বয়স ছিল তখন 27 বছর। অর্থাৎ এই যে বয়সটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, এই কথাটা বলেছিল কি? অনুপম। তাহলে অর্থাৎ অনুপমের বয়সই হচ্ছে বয়স, সেই বয়সটা দৈর্ঘ্য অথবা গুণের হিসেবে কোনোটাই বড় নয়। তার উত্তর কি হবে? 27 বছর। তারপর 10 নম্বর, অপরিচিত গল্পে মকর মুখ বলতে যার মুখাবয়ব বোঝানো হয়েছে? মকর মুখ বলতে কিসের মুখের মতো বোঝানো হয়েছে? ঘোড়ার, কুমিরের হতে পারে, ঘোড়ার হবে না, সিংহের না, হবে না, হাতির হবে না। তাহলে উত্তর কি হবে? কুমিরের মতো। মকর মুখ বালা, ওটা হচ্ছে কার? কুমিরের মুখকে বোঝানো হয়েছে, মুখের অবয়বকে বোঝানো হয়েছে, মুখের অবয়বকে বোঝানো হয়েছে কুমিরের, ঠিক আছে? মকর অর্থ কি? তাহলে মকর অর্থ হচ্ছে কুমির। তারপর প্রমাণ হইয়া গেছে আমি কেউই নই। অপরিচিত গল্পের এই উক্তিতে আমি কেউই নই বলতে অনুপমের কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে বলো তো দেখি। দেখো, প্রমাণ হয়ে গেছে আমি কেউই নই, এই কথাটা কখন বলেছিল? যখন বিয়ে ভেঙে যাচ্ছে, ওই যে বিভিন্ন সোনা গহনার হিসাব করা হচ্ছে, তখন শম্ভুনাথ সাহেব বারবার অনুপমকে বিভিন্ন প্রশ্ন করছিলেন, তখন তিনি কোনো উত্তর দিচ্ছিলেন না। অনুপম কি করছিল না? কোনো উত্তর দিচ্ছিল না, তার মামার দিকে তাকাচ্ছিল। এই অবস্থাতে শম্ভুনাথের সামনে কি প্রমাণ হয়ে গেছে যে অনুপম ছেলেটা আসলে কিছুই না, এর ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা নাই, এটাই বোঝানো হয়েছে। তাহলে কি হীনমন্যতা হবে? হীনমন্যতা হবে না। উদাসীনতা হবে না। অদূরদর্শী, যার কোনো ডিসিশন মেক করার ক্ষমতা নাই, যার কোনো বলার ক্ষমতা নেই যে তুমি এটা করো বা এটা করো না, তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে ক্ষমতাহীন। তাকে কি বলবো? ক্ষমতাহীন বলবো। তারপর দেখো, পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে? পুরুষতন্ত্রের অমানবিকতা অর্থাৎ কি? যৌতুক। পুরুষতন্ত্রের অমানবিকতার একটা ভালো নিদর্শন কি? ভালো নিদর্শন হচ্ছে যৌতুক।
পুরুষতন্ত্র কিন্তু এই যে আগে থেকে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ে যৌতুক প্রথাটা অনেক বেশি ছিল। মুসলিম সম্প্রদায়ও আছে কিন্তু হিন্দু সম্প্রদায়ে বেশি ছিল। এই যে অমানবিকতার স্ফোরণ ঘটেছে কোন গল্পে? মাসি পিসি না, বিলাসী না, বিলাসী তো প্রেমের গল্প ছিল, বিলাসী কিন্তু প্রেমের গল্প ছিল, বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের মাধ্যমে একটা প্রেম ছিল। অপরিচিতা, হ্যাঁ অপরিচিতা হবে, রেইনকোট হবে না, তাহলে উত্তর কি হবে? অপরিচিতা গল্পের মাধ্যমে। তারপর বিয়ের আলোচনার সময় অনুপমের বয়স কত ছিল? বিয়ের আলোচনার সময় অনুপমের বয়স কত ছিল? 27 বছর। বিয়ের আলোচনার সময় অনুপমের বয়স কত ছিল ভাইয়া? 27 বছর ছিল। বিয়ের আলোচনার সময় অনুপমের বয়স কত ছিল? 27 বছর। তারপরে অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে কে গিয়েছিল? মা যায়নি, হরিশও যায়নি, মামা তো হাবড়ার পুলি কখনো পার হয় না, গিয়েছিল কে? বিনুদা গিয়েছিল। কে গিয়েছিল? বিনুদা গিয়েছিল, বিনুদা গিয়েছিল। তারপরে তবু ইহার বিশেষ মূল্য আছে, এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে কি? ইহার বিশেষ মূল্য আছে। কিসের মূল্য আছে? ইহার বিশেষ মূল্য আছে। কল্যাণীর কর্মের, অনুপমের জীবনের, কল্যাণীর জীবনের অথবা অনুপমের কর্মে। একটা আছে না যে এই জীবনটা না গুণের হিসেবে বড় না দৈর্ঘ্যের হিসেবে বড়, তারপরে একটা কথা ছিল তবুও ইহার বিশেষ মূল্য আছে। তাহলে কি প্রথম লাইন ছিল এ জীবন না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, কিন্তু তারপরে আর একটা লাইন ছিল কিন্তু ইহার বিশেষ মূল্য আছে। এই ইহাটা তাহলে কি? এই ইহা হচ্ছে অনুপমের জীবন, অনুপমের জীবন, কারণ এই জীবনে তার জীবনে প্রেম এসেছিল। তার জীবনে কি এসেছিল ভাইয়ারা? প্রেম এসেছিল। তারপর দেখো কলিজে 4 পোয়া হইয়া আসিল, বাক্যটিতে 4 পোয়া অর্থটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? কলিজে কয় পোয়া? 4 পোয়া হইয়া আসিছিল, আসিয়া শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? শের, শের, কেজি, পূর্ণতা, অমঙ্গল, পূর্ণতা। উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে পূর্ণতা। এই দেখো তোমাদের যদি একটা বলি যে 250 গ্রাম, গ্রামে এখনো আছে, 250 গ্রামে মা চাচিরা হচ্ছে 1 পোয়া হিসাবে ধরে। কত হিসেবে ধরে? 1 পোয়া হিসেবে ধরে, 1 পোয়া হিসেবে ধরে। এখন 250 গ্রামটা কি? 250 গ্রাম হচ্ছে 1 কেজি। ধরো একটা সম্পূর্ণ একটা, এটা 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের 1 ভাগ হচ্ছে কত? 250 গ্রাম। হ্যাঁ 250 গ্রাম, কোয়ার্টার। এখন এই দেখো কলিকাল, কলিকালের কথা মনে আছে তোমাদের? কলিকাল এর পূর্ণতার কথা বোঝাতে বলা হয়েছে। কলি যখন দেখো এই একটা, এটা ধরো 1 2 3 4, এখন ধরো এই 3টা পূর্ণ আছে। হ্যাঁ এখন বলা হচ্ছে 4 পোয়া হতে লাগিল, অর্থাৎ কি এইটা পূর্ণ হয়ে গিয়ে বৃত্তটা টোটালি পূর্ণ হয়ে যাচ্ছে না, অর্থাৎ কি পূর্ণতা পেতে যাচ্ছে। এই কথাটাই বলা হয়েছে যে 4 পোয়া হইয়া আসিল, অর্থাৎ কি কলিকাল পূর্ণতা পাইতে লাগিল। তাহলে বিষয়টা কি হবে? এখানে 4 পোয়া বলতে কি বোঝানো হয়েছে? পূর্ণতাকে বোঝানো হয়েছে। তারপর দেখো অপরিচিত গল্পে জরিমা শব্দের অর্থ কি? জরিমা শব্দের অর্থ কি? অপরিচিত গল্পে কিসের অর্থ কি? জরিমা শব্দের অর্থ কি? জরিমা শব্দের অর্থ কি? অনাড়ষ্ঠ, অসাড়, মুকুল, জড়ত্ব। জরিমা অর্থ হচ্ছে কি? জরিমা অর্থ জড় জড় ভাব। কি ভাব? জড় ভাব, জড় ভাব। অথবা কি জরিমা অর্থ জড় ভাব, আর কি হতে? আনকমফোর্টেবল, ইংলিশে হতে পারে আনকমফোর্টেবল হতে পারে, আনকমফোর্টেবল হতে পারে। হ্যাঁ জরিমা, তাহলে জরিমা অর্থে কি অর্থে ব্যবহৃত হয়েছিল? অপরিচিত গল্পে ব্যবহৃত হয়েছিল জড়ত্ব অর্থে ব্যবহৃত হয়েছিল। তারপরে দেখো তো অনুপমের মামার সঙ্গে নিয়ে যাওয়া শেখরাকে দিয়ে কল্যাণীর গহনা পরীক্ষা করার কারণ কি? গহনার পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া। হ্যাঁ এটা হবে। কারণ কি অনুপমের মামা সবসময় কি ছিল? সন্দেহপ্রবণ ছিল এবং তিনি কখনো কি চাইতেন না? ঠকে যেতে চাইতেন না। কি চাইতেন না? ঠকতে চাইতেন না। এই জন্য তিনি চেয়েছিলেন গহনার পরিমাপ তিনি নিশ্চিত হবেন। তারপরে কি বলে? শম্ভুনাথ সেনের প্রতি অবিশ্বাস। হ্যাঁ যদি তিনি হচ্ছে কন্যার পিতাকে বিশ্বাস করতেন তাহলে অবশ্যই কি সেখানে নিতেন না। কন্যার পিতার মুখের ভাষাকেই তিনি কি করতেন? বিশ্বাস করতেন। তাহলে কি শম্ভুনাথ সেনকে অবিশ্বাস করেন। তারপর কি গহনা আসল নাকি আসল কিনা যাচাই করা। হ্যাঁ অবশ্যই ধরো গহনা পরিমাণ ঠিক দিয়েছে কিন্তু গহনাগুলো নকল, এটা যাচাই করার জন্য কিন্তু তারা নিয়ে গিয়েছিল কাদেরকে? শেখরাকে নিয়ে গেছিল। উত্তর কি হবে ভাই? উত্তর হবে সবগুলো। উত্তর কত কি হবে? সবগুলো হবে। তারপরে বসুন দেখো শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জাতীয় গ্রন্থ? শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? শেষের কবিতা হচ্ছে উপন্যাস। শেষের কবিতা কি ভাইয়া? উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো গ্রন্থ হচ্ছে এরকম ইম্পর্টেন্ট আছে, তোমার কিছু কিছু কবির গ্রন্থগুলো মুখস্থ রাখতে হবে। যেমন
রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। রবীন্দ্র এবং নজরুল এই দুইজনের বিভিন্ন কাব্যগ্রন্থ, বিভিন্ন উপন্যাস গ্রন্থ, নাটক, এগুলো কিন্তু বারবার প্রশ্নে চলে আসে। এই জন্য এইগুলো তোমরা মুখস্থ রাখবা এবং অবশ্যই চেষ্টা করবা মুখস্থ রাখার সময় কোনো ট্রিক্স মনে রাখবা না, ছন্দ মনে রাখবা। অনেক টিচার আছে এই ছন্দগুলো মনে রাখার জন্য উৎসাহিত করে, কিন্তু আমি এটা কখনোই বলবো না, কারণ হচ্ছে আমাদের এগুলো সরাসরি মনে রাখা উচিত। হ্যাঁ, একটু কষ্ট বেশি হবে, কিন্তু আমাদের করতে হবে কি, এগুলো ট্রিক্স বাদ দিয়ে সরাসরি মনে রাখতে হবে। তারপর দেখি কি আছে। তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে কি, অনুপমের জীবন, কল্যাণীর জীবন, অনুপমের কর্মের, অনুপমের কল্যাণীর কর্মের। উত্তর হবে কি, অনুপমের জীবনের একটি বিশেষ মূল্য আছে। অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত হচ্ছে এই যে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির কারণ। তারপরে অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত তো পড়লাম। তারপরে প্রশ্ন দেখো, মামাকে অনুপম তার ভাগ্য দেবতার এজেন্ট বলেছিল কেন? মামাকে অনুপম তার ভাগ্য দেবতার এজেন্ট বলেছিল কেন? এই প্রশ্নটা কেমন বলতো? এই প্রশ্নটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন। মামা অনুপমকে স্বাধীনতা দেওয়াই হবে না, এটা হবে না। কারণ কি, মামা কখনোই অনুপমকে স্বাধীনতা দেয়নি। অনুপমের সবকিছু মামার নিয়ন্ত্রণে থাকাই, হ্যাঁ এটা হতে পারে। বিচক্ষণতায় মামা সেরা হওয়াই হবে না, এটাও হবে না। মামার অভিভাবকত্বে নিশ্চয়তা পাওয়াই, এটাও হবে না। উত্তর হবে কোনটা? উত্তর হবে 2 নাম্বার। তারপর দেখো, তারপরে প্রশ্ন, অনুপমের বিয়ে সম্বন্ধে মামা আর কথা তোলেনি কেন? অনুপমের বিয়ে সম্বন্ধে মামা আর কথা তোলেনি কেন? মেইনলি লজ্জায় কথা তোলে নাই। কি যেন কথা তোলে নাই ভাই? লজ্জায়। মামা প্রথম দিকে রেগেছিল, হ্যাঁ রেগেছিল, কিন্তু পরে সেই রাগ কেটে যায়। অপমানে, হ্যাঁ অপমানিত হয়েছিল, কিন্তু এই অপমানের কারণে কিন্তু পরে বিয়ে তুলবে এমন না। অপমানের এই রেশ থেকে যায় লজ্জা। অপমানের পরে যে বিষয়টা থেকে যায় সেটা হচ্ছে লজ্জা, মানুষের মনে গেঁথে থাকে। অপমান হচ্ছে এক সময়কার জন্য, একটা হিট অফ দ্য মোমেন্টের একটা ফ্যাক্ট, কিন্তু এই লজ্জাটা দীর্ঘদিন চলে, লম্বা সময় ধরে চলে এই লজ্জা। তাহলে উত্তরটা কি হবে? লজ্জায় অনুপমের মামা পরে আর কথা তোলেনি। বুঝতে পেরেছ? তারপরে প্রশ্ন দেখো, অপরিচিত গল্পে কল্যাণী কিসের প্রতীক? অপরিচিত গল্পে কল্যাণী কে? অপরিচিত গল্পে কল্যাণী কিসের প্রতীক ভাইয়া? আত্মত্যাগী, সর্বংশ নারীর, পুরুষতান্ত্রিকতায় সমর্পিত নারীর, মর্যাদাপূর্ণ কর্মনিবেদিতার, আত্মবিবর্জিত সহিষ্ণু নারীর স্বরূপ। এইটা হবে না, এইটাও হবে না। উত্তর কোনটা হবে দুইটার ভিতরে? উত্তর হবে হচ্ছে মর্যাদাপূর্ণ কর্ম নিবেদিতার। অর্থাৎ কি, তিনি শেষে কি করেছিলেন? দেশ মাতৃকা সেবায় নিয়োজিত হয়েছিলেন, যারা হচ্ছে অন্যান্য নারীদেরকে পড়ানোর কাজে তিনি নিয়োজিত হয়েছিলেন। তাহলে উত্তর কি হবে? মর্যাদাপূর্ণ কর্ম নিবেদিতার প্রতীক হিসেবে কল্যাণী কাজ করেছিলেন। অর্থাৎ আত্মত্যাগী, সর্বংশ, থেকে সবকিছু সহ্য করেছে। সর্বংশ হচ্ছে যে অনায়াসে সবকিছু সহ্য করে, কিন্তু কল্যাণী কি সবকিছু সহ্য করেছিল? না। থেকে সে কি নিজেকে পুরুষতন্ত্রের বেড়াজালে সমর্পিত করেছিল? করে নাই। তারপর দেখো, আত্মবিসর্জিত, সে কি আত্মাকে নিজেকে বিসর্জন দিয়েছিল? দেয় নাই। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 3 নাম্বার। উত্তর কোনটা হবে ভাই? উত্তর হবে 3 নাম্বার। তারপর দেখো, অপরিচিত গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গয়না মাপার ঘটনায় কিসের প্রকাশ পেয়েছে? অহমিকা, হীনমন্যতা, চরিত্রতা, দায়িত্ববোধ। কোনটা প্রকাশ পেয়েছে বলতো? হীনমন্যতা প্রকাশ পেয়েছে। কেন প্রকাশ পেয়েছে? দেখো, অহমিকা অর্থ অহংকার কিন্তু প্রকাশ পায়নি। আবার দেখো চতুরতা, হ্যাঁ মামার চতুরতা এখানে হয়েছিল, মামার চতুরতা কিন্তু দেখিয়েছিল, কিন্তু এই চতুরতা থেকে এখানে বেশি ফুটে উঠেছে কি, মামার যে ছোট মন অথবা অন্যকে অবিশ্বাস করা। এই যে হীনমন্যতার কারণেই কিন্তু এই যে কি করা হয়েছিল, স্বর্ণকার নিয়ে গিয়ে কল্যাণীর গহনা মাপা হয়েছিল। এবং কি দায়িত্ববোধটা কখনোই হবে না। দায়িত্ববোধ সবসময় পজিটিভ দৃষ্টিকোণ থেকে আমরা দায়িত্ববোধটা ব্যবহার করি, পজিটিভ দৃষ্টিকোণ থেকে আমরা দায়িত্ববোধ শব্দটি ব্যবহার করি, কিন্তু এখানে তো নেগেটিভ হিসেবে ব্যবহৃত হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত কাব্যনাট্য? নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত কাব্যনাট্য? কোনটা হবে? এটা ঠাডা মুখস্থ একটা প্রশ্ন। উত্তর হবে যে বিসর্জন। তাহলে কোন ধরনের কাব্য? এরকম দিয়ে দিবে যে বিসর্জন কোন ধরনের গ্রন্থ। তাহলে উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে কাব্য নাট্য। আচ্ছা, তোমাদেরকে একটা বিষয় বলি, তোমরা যেহেতু রেকর্ডেড ক্লাস করছো তাই না, রেকর্ডেড ক্লাসে আমি যখন প্রশ্ন করব, তোমরা জানি তোমাদের সামনে কেউ নাই, তোমাদের কথা আমি শুনতে পারবো না, কিন্তু এক কাজ করবা, আমি যে প্রশ্নগুলো করবো সেগুলো তোমরা মুখোমুখি অ্যান্সার করবা। কি করবা? মুখোমুখি অ্যান্সার করবা। তাহলে হবে কি জানো, তোমার মেমোরি রিকল হবে। মেমোরি রিকলের কারণে কি হবে, এই যে কাব্যনাট্যটা বললে পরে তুমি যখন 2-1 বার বলবা তখন হচ্ছে বিসর্জন
এটা তুমি যখনই দেখবা তখনই তোমার মাথায় চলে আসবে যে কাব্যনাট্য। এটা হচ্ছে কিন্তু হাফেজরা বারবার যখন পড়ে, বারবার পড়ার কিন্তু মেইন কারণ হচ্ছে এটা, যাতে একটা ওয়ার্ড শুনলে তাদের পরের ওয়ার্ড মনে পড়ে যায়। এই জন্য আমি যেই প্রশ্নই করি তোমরা বারবার উত্তর করবা। এই জন্যই কিন্তু আমি রেকর্ডেড ক্লাসে বারবার প্রশ্ন করি, কারণ আমি নিজেও জানি যে আমি যে প্রশ্ন করছি আমার ছোট ভাইদেরকে এরা কিন্তু উত্তর দিচ্ছে না, বা ছোট আপু কিন্তু উত্তর দিচ্ছে না। এই জন্য তোমাদেরকে কি করতে হবে, যখন তোমরা ক্লাসটা করছো অবশ্যই এটা বারবার উত্তরটা করবা, ঠিক আছে? তারপর আসি, তাহা হইলে তামাশা যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। কি হইলে? তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। এটি বুঝিয়ে দেয় কোনে পক্ষ, বয়স্করা, আত্মীয়রা, হতৈষীরা। উত্তর কি হবে? হতৈষীরা অর্থাৎ কি? যারা হচ্ছে ভালো চায়। এটার অর্থ কি? ভালো চাই যারা, অর্থাৎ কি এটা এখানে এই 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 উক্তিটা কেন এসেছিল বলতো? এই উক্তিটা এসেছিল অনুপমের মামা এই যে বিবাহ যখন প্রত্যাখ্যান করলো শম্ভুনাথ, তখন অনুপমের মামা চেয়েছিলেন কেস করবে, পুলিশ কেস করবে, পুলিশ কেস করবে। তখন তার আশেপাশের মানুষ যারা তাদেরকে ভালো চায়, তাদের ভালো চায়, তারা বলেছিল, হতৈষীরা বলেছিল যে, হিতৈষীরা কি বলেছিল? বলেছিল তাহা হইলে মান সম্মান যেটুকু বাকি আছে তাহাও যাইবে। হ্যাঁ, এই টাইপের একটা কথা বলেছিল। তারপরে কি হয়? অনুপমের মামা ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর দেখো, মন্দ নহে বটে খাঁটি, মন্দ নহে খাঁটি সোনা বটে। উক্তিটি কার? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছি তখন এই প্রশ্নটা এসেছিল। মন্দ নহে খাঁটি সোনা বটে, উক্তিটি কার? অনুপমের না, অনুপমের না, হরিশের না, হরিশের না, মামার না, মামার না। তাহলে উক্তিটি কার ভাইয়া? উক্তিটি হচ্ছে বিনুদার। এবং বিনুদার ভাষা কি ছিল? বিনুদার ভাষা ছিল অত্যন্ত আট। অত্যন্ত কি? আর অর্থ কি? আমরা যেটাকে বলতাম চমৎকার, তিনি কি বলতেন? চলনসই। আমরা যেটাকে বলতাম চমৎকার, তিনি কি বলতেন? চলনসই। তারপরে প্রশ্ন দেখো, সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। কোন জায়গার কথা বলা হয়েছে? কোন জায়গার কথা বলা হয়েছে বলো তো ভাইয়া? অর্থাৎ কি? পশ্চিমে। পশ্চিমে কারা থাকেন? সেখানে গরিব গৃহস্থের মধ্যে থাকেন কারা? এই যে শম্ভুনাথটা কোথায় থাকেন? পশ্চিমে। পশ্চিমে থাকে শম্ভুনাথ এবং কল্যাণী কোথায় থাকতো? পশ্চিমে থাকতো। হ্যাঁ, এবং সেখানে কি অবস্থায় থাকতো? গরিব গৃহস্থের মতো থাকতো। অর্থাৎ এখানে লুকিয়ে দিয়েছে, দেখো এখানে কিন্তু প্রশ্ন দুইটা আছে। এখানে যদি প্রশ্ন থাকতো কল্যাণী এবং কল্যাণীর বাবা কোথায় গরিব গৃহস্থের মতো থাকেন, তাহলে প্রশ্নটা সহজ হতো। কিন্তু কি করেছে? সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, অর্থাৎ কারা কোথায় থাকে? পশ্চিমে থাকে। তোমরা যদি এখন না জানো যে এই উক্তিটা কোন বেসিসে এসেছে, কোন বেসিসে, তাহলে কিন্তু তোমরা এই উত্তর করতে পারবা না। এই জন্য টেক্সট বুকটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? তারপরে দেখো তো কি আছে, আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। কথাটির মর্মার্থ নিচের কোনটিতে প্রকাশ পেয়েছে? মদন দেবতার পঞ্চস্বরের প্রভাব, বিয়ের দেবতার সঙ্গে বিরোধ নেই, বিয়ের বিষয়ে কোনো বাধা নেই, বিষয়ে উপযুক্ত সময় এখন। উত্তর কোনটা হবে? উত্তর হবে গ নম্বর। উত্তর কোনটা হবে? গ নম্বর। বিয়ের বিষয়ে কোনো বাধা নেই, অর্থাৎ কি? বিয়ের কথা যখন চলছিল, সবকিছু ঠিকঠাক যাচ্ছিল যখন, তখন এই কথাটা বলেছিল কে? অনুপম, যে আমার ভাগ্য দেবতার সাথে পঞ্চস্বরের কি নাই? কোনো বিরোধ নাই। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো এটা? দক্ষযোগ্য শব্দের অর্থ কি? দক্ষযোগ্য শব্দের অর্থ কি? দক্ষযোগ্য শব্দের অর্থ কি? এটা শব্দার্থ থেকে এসেছে এবং এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। দক্ষযোগ্য শব্দের অর্থ কি? এই প্রশ্নটা এসেছে কিন্তু শব্দার্থ থেকে এবং এটা ইম্পর্টেন্ট। উত্তর হবে হচ্ছে হট্টগোল। উত্তর কি হবে ভাইয়া? হট্টগোল। দক্ষযোগ্য শব্দের অর্থ কি? হট্টগোল। দক্ষযোগ্য শব্দের অর্থ কি? হট্টগোল। তারপরে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পায়। তার কিসের? গীতাঞ্জলি কাব্যে। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের কারণে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ যেটা আছে সেটার ইংরেজি অনুবাদের কারণে 1913 সালে তিনি কি পান? নোবেল পান। কিসে? সাহিত্যের উপরে নোবেল পান এবং তিনি কিন্তু এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী। তারপর দেখো, অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? ধনীর হতে পারে, সুন্দর না, অসুন্দর না, গরিবের না। তার বরং হচ্ছে অনুপমের মামার বরং হচ্ছে গরিবের মেয়ে পছন্দ। কারণ কি? গরিব মানুষ অনুপমের বাসায় আসলে কি মাথা এরকম হেড করে থাকবে, মাথা হচ্ছে এরকম হেড করে থাকবে। কিন্তু ধনীর মেয়ে আসলে তার ভিতরে আলাদা একটা ইয়ে থাকবে,
গ্রাস থাকবে, এই জন্য কি তার ধনীর মেয়ে পছন্দ নয়। তাহলে উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে অনুপমের মামার ধনীর মেয়ে পছন্দ নয়। উত্তর কি হবে? অনুপমের মামার ধনীর মেয়ে পছন্দ নয়। তারপর দেখো, সানাই, ঢোল ও কাশি এই 3 প্রকার বাদ্যযন্ত্র সৃষ্ট ঐক্যতানকে কি বলে? ঐক্যতানকে কি বলে বলো তো? এই 3 প্রকার সানাই, ঢোল, বাঁশি এই 3 প্রকার শব্দ বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐক্যতানকে বলে হচ্ছে রসন চৌকি। কি বলে ভাইয়া? রসন চৌকি। এখন প্রশ্ন আসতে পারে রসন চৌকি কি? রসন চৌকি কি? এটা ক নম্বরে প্রশ্ন আসতে পারে, এবং এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কি? অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্ন হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে তোমাদের পড়তে হবে। এখন দেখো, অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবককে? অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবককে? হরিশ না, মা না, বিনুদা না, অভিভাবক হচ্ছে কে? মামা। অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবক হচ্ছে অনুপমের মামা। তারপরে প্রশ্ন, অপরিচিত গল্পে কল্যাণী মাতৃআজ্ঞা বলতে কি বুঝিয়েছে? অপরিচিত গল্পে কল্যাণী মাতৃআজ্ঞা বলতে কি বোঝায়? মায়ের আদেশ, মায়ের অনুরোধ, নারী শিক্ষার ব্রত, দেশ সেবার আত্মনিয়োগ। কি হবে তাহলে? এখানে দেশকে অপরিচিত হচ্ছে মাতৃর সাথে তুলনা করেছে, তাহলে মায়ের আদেশ হবে না, মায়ের অনুরোধ হবে না, নারী শিক্ষার ব্রততে নিয়েছে, কিন্তু মাতৃআজ্ঞা বলতে তিনি মেইনলি বুঝেছেন নারী শিক্ষার মাধ্যমে দেশ সেবার আত্মনিয়োগকে তিনি বুঝিয়েছেন। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছো আমার কথা? সবাই বুঝতে পেরেছো? অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? দেখো, এই প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্ন যেগুলো অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো হচ্ছে একটু ক্রিটিক্যাল। তোমার দেখে মনে হবে 4টাই উত্তর হবে, আবার দেখে মনে হবে কোনোটাই উত্তর হবে না। এই প্রশ্নগুলো সলভ করার জন্য আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই জন্যই কিন্তু তোমাদের মেইনলি এই যে এমসিকিউ ক্লাসের সিরিজটা নিয়ে আসা। আমি প্রতিদিন চেষ্টা করবো হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার যতগুলো আছে সবগুলোর উপর আমি এমসিকিউ তোমাদেরকে অন শর্ট ক্লাস দিব, এবং এই ক্লাসগুলো তোমরা যদি করো এবং এই ক্লাসগুলো করে তো এই ডাউটগুলো ক্লিয়ার হচ্ছে। এবং পাশাপাশি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে যতগুলো হচ্ছে লাগে, যত ম্যাটেরিয়ালস লাগে আমার সব হচ্ছে এখানে দিচ্ছি তোমাদেরকে। এখানে অনেক স্টুডেন্ট আছে, এখন যারা এখনো অ্যাড হও নাই, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে অ্যাড হয়ে যাও। ঠিক আছে, দেখো, অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? পিতৃআদেশ না, পিতৃআদেশ ছিল না। লোকলজ্জা না, ক্ষোভ ছিল না। উত্তর হবে কি? আত্মমর্যাদা। উত্তর কি হবে ভাইয়া? আত্মমর্যাদা। তারপরে প্রশ্ন দেখো, অপরিচিত গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি ছিল? অপরিচিত গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি? প্রশ্নটা ইম্পর্টেন্ট, প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, অপরিচিত গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি ছিল? ব্যবসা। সে কি ব্যবসা করতেন? না, ব্যবসা করতেন না। ব্যবসা করতো কে? আইন ব্যবসা করতো কে? অথবা ওকালতি করতে হচ্ছে অনুপমের বাবা। এখন দেখো, ওকালতি না, ওকালতি করতো কে? অনুপমের বাবা। অনুপমের বাবা কি ওকালতি করতেন? তারপর কি শিক্ষকতাও হবে না। তাহলে উত্তর কি হবে? চিকিৎসা। অর্থাৎ কি শম্ভুনাথ সেন কি ছিলেন? একজন ডাক্তার ছিলেন। কি ছিলেন? শম্ভুনাথ সেন ছিলেন একজন ডাক্তার। তারপরে প্রশ্ন, ঠাট্টা সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই উক্তিটি কার? অর্থাৎ ঠাট্টা সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই উক্তিটি কার? এখানে আমার কে? এখানে আমার কে? এখানে আমার কে? এখানে আমার হচ্ছে অনুপম না, কল্যাণী না, কল্যাণীর মামা না। উত্তর হচ্ছে শম্ভুনাথ বাবুর ইচ্ছা নেই ঠাট্টা সম্পর্ককে কি করার? ঠাট্টা সম্পর্কে স্থায়ী করার ইচ্ছা কার নেই? অনুপমের মামার সাথে বা অনুপমের সাথে অথবা কল্যাণীর সাথে এই সম্পর্কটা স্থায়ী করতে কে চায় না? চায় না হচ্ছে শম্ভুনাথ বাবু, অর্থাৎ কল্যাণীর বাবা এই সম্পর্কটা কি স্থায়ী করতে চান না। ঠাট্টা সম্পর্কে স্থায়ী করতে চান না কে? শম্ভুনাথ বাবু। এখন দেখো, অনুপম তার মামাকে ফলগুর বালি বলার কারণ কি? অনুপম তার মামাকে ফলগুর বালি বলার কারণ কি? নদীর মতোই গতিশীল, দয়ামায়াশীল, পরিবারের সর্বময় কর্তা, লোভী প্রকৃতির মানুষ। উত্তর কি হবে? দেখো তো, দেখো এখানে বিষয়টা দেখো। প্রথমে নদীর মতোই গতিশীল, এটা হবে না। এখন এই যে বাকি তিনটা আছে, এই তিনটাই কিন্তু হচ্ছে অনুপমের মামার সাথে যায়, কিন্তু প্রশ্ন দেখো ফলগুর বালির সাথে তুলনা করেছে। এবং ফলগুর বালির একটা বৈশিষ্ট্য হচ্ছে, ধরো এটা হচ্ছে নদী, এই নদীর উপরে হচ্ছে সব বালি, এগুলো হচ্ছে বালি, হ্যাঁ, এগুলো হচ্ছে কি বালি, আর এই নিচে হচ্ছে পানি,
এই নিচে হচ্ছে পানি, উপরে বালি নিচে পানি। আমরা সচরাচর কি দেখি, নিচে বালি উপরে পানি দেখি না, কিন্তু এই নদীটা হচ্ছে একটু ভিন্ন, উপরে বালি থাকে নিচেতে পানি প্রবাহিত হয়। এবং এই বালিতে তুমি যাই দাও না কেন এরকম আস্তে আস্তে ডুবে যায়। হ্যাঁ, এরকম আস্তে আস্তে ডুবে যায়, আস্তে আস্তে কি হয়, ডুবে যায়। এই জন্য এখন দেখো এই যে স্বভাব কোনটার মধ্যে, দয়া মায়াহীন না, এইটার সাথে এই যে ফল্গুর বালির কোনো সম্পর্ক নেই। লোভী প্রকৃতির মানুষ না, এটাও হয় না। কিন্তু দেখো পরিবারের সর্বময় কর্তা, অর্থাৎ কি সে পরিবারের যত কাজ আছে সবগুলোকে কি এই বালির মধ্যে টেনে নিয়েছে কে, অনুপমের মামা। অনুপমের মামা ফল্গুর বালির মতো সবকিছু তার নিজের মধ্যে টেনে নিয়েছে। অর্থাৎ কি পরিবারের যে কাজই করা হোক, অনুপমের বিয়ে থেকে শুরু করে অন্য কোনো আসবাবপত্র কেনা, সবগুলোই নির্ভর করে কার উপরে, অনুপমের মামার উপরে। তারপর প্রশ্ন দেখো তো, অপরিচিত গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কোন স্টেশনে নেমেছিল? এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? প্রশ্নটা ইম্পর্টেন্ট। কল্যাণী নেমেছিল হচ্ছে হাওড়া স্টেশন। কোন স্টেশন নেমেছিল? হাওড়া স্টেশনে। ইন্ডিয়ার হাওড়া স্টেশন কিন্তু অনেক বেশি বিখ্যাত, অনেক বড় একটা ট্রেন স্টেশন। তারপরে অপরিচিতা গল্পে, এটা তো পড়লামই, কোন পুরুষের জবানিতে লেখা হয়েছে? কোন পুরুষের জবানিতে লেখা আছে? উত্তম পুরুষ। তোমরা কি এটা বুঝো? উত্তম পুরুষ মধ্যম পুরুষ কি বুঝো? উত্তম পুরুষ মধ্যম পুরুষ বুঝো? এটা হচ্ছে ফার্স্ট পারসন, মধ্যম পুরুষ হচ্ছে সেকেন্ড পারসন। এখন দেখো উত্তম পুরুষ অর্থাৎ কি, এখানে অনুপম কি নিজেই বলেছে না কথাটা? তার নিজের যত ঘটনা, ধরো আমি বলছি আমি ফরহাদ, আমি বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু আমার মামা যৌতুক নিতে চেয়েছিল, সেই জন্য আমার বিয়ে হয় নাই। হ্যাঁ, অনুপমও কিন্তু একইভাবে বলেছিল। অনুপম তার গল্পে কি করেছে, অনুপম নিজে নিজে বলছে, যারা পাঠক আছে তারা শুনছে। এখানে অনুপম হচ্ছে ফার্স্ট পারসন অথবা উত্তম পুরুষ, এবং আমরা যারা রিডার আমরা হচ্ছে সেকেন্ড পারসন। আমরা কি, আমরা যারা পাঠক ওই গল্প যা পড়েছি আমরা সেটা কি, আমরা হচ্ছে সেকেন্ড পারসন অথবা মধ্যম পুরুষ। এবং আমরা এই গল্প যখন বলবো অন্যকে, এই গল্প যখন অন্যকে বলবো তখন আমরা হচ্ছে থার্ড পারসন হয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারছো? অর্থাৎ নিজের কাহিনী যখন সে নিজেই বলছে, অর্থাৎ কি সে হচ্ছে উত্তম পুরুষ। এবং অপরিচিতা গল্পে কিন্তু যত কাহিনী বা যত ঘটনা কার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে? অনুপমের মুখ দিয়েই উচ্চারিত হয়েছে বা কি জবানিতে লেখা হয়েছে। এই জন্য অনুপমের যে অপরিচিতা গল্পের লেখাটাকে আমরা কোন পুরুষে বলবো? তাহলে উত্তম পুরুষে লেখা। কোন পুরুষে লেখা ভাইয়া? উত্তম পুরুষে লেখা। তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থর নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বনফুল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম। ঠিক আছে, তারপরে অপরিচিত উল্লেখিত ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? এই দেখো ফল্গু নদীর উল্লেখিত বৈশিষ্ট্য কি? খরস্রোতা হবে না, জোয়ার ভাটাহীন হবে না, দিব্যেশিত হবে না, কি হবে? অন্তঃসলিলা। উত্তর কি হবে? অন্তঃসলিলা। এই যে একটু আগেই বললাম উপরে থাকছে বালু, উপরে বালু এবং নিচে হচ্ছে সে পানি। অন্তঃসলিলা মানে কি? এই যে অন্ত হচ্ছে ভিতরে, এই যে ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, উপর দিয়ে হচ্ছে না, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? অন্তঃসলিলা নদী বলা হচ্ছে। সবাই বুঝতে পেরেছো তাহলে ফল্গু নদীর বৈশিষ্ট্যটা কি? অর্থাৎ উপরে থাকবে বালি, নিচে পানি যাচ্ছে। অর্থাৎ তুমি দেখে মনে হবে যে এটা কোনো নদী না। হ্যাঁ, দেখে তোমার মনে হবে যে এটা কোনো নদী না, এটা হচ্ছে বালি স্তর, কিন্তু নিচে হচ্ছে পানি প্রবাহিত হয়। যেরকম ধরো বিভিন্ন শীত প্রধান দেশে যখন বরফ জমে যায় উপরে কি থাকে? সব বরফ থাকে না? উপরে কি থাকে? বরফ থাকে, নিচে কি পানি থাকে না? এটা হচ্ছে সেম, কিন্তু এখানে হচ্ছে উপরে বালু থাকে, নিচে পানি প্রবাহিত হয়। তারপরে দেখো অপরিচিত গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে? অনুপম না, অনুপম তো নিজেই কোনো কথা বলে না। কল্যাণী না, বিনুদা না, বিনুদা হচ্ছে তার কথা তো অত্যন্ত আটছাড়। উত্তর হবে কি? হরিশ হচ্ছে আসর জমাতে অদ্বিতীয়। হরিশ কি? আসর জমাতে অদ্বিতীয়। ঠিক আছে, তারপরে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? জীবনটা তুচ্ছ, জীবনটা অসাধারণ, স্বল্প অভিজ্ঞতা, স্বল্প চাহিদা। উত্তর কি হবে? জীবনটা হচ্ছে তুচ্ছ। জীবনটা কি? তুচ্ছ। এখন দেখো অনেক মানুষ আছে যাদের চাহিদা অনেক কম কিন্তু পৃথিবীতে অনেক বেশি ভূমিকা রেখেছেন। আবার দেখো স্বল্প অভিজ্ঞতা অনেকে আছে, যেমন কবি জসীমউদ্দিন, তিনি অনেক কম বয়সে মারা গিয়েছেন, কিন্তু তার কি জীবনটা অনেক বড়, অনেক কারুকার্যময়, অনেক তার স্মৃতি আছে, জীবনটা অসাধারণ। এটা তো কখনোই হবে না যে অনুপমের জীবন অসাধারণ। জীবনটা হচ্ছে তুচ্ছ, অনুপমের জীবনে কিন্তু কিছুই নাই।
হ্যাঁ, তার জীবনে কিছু নাই, সে জাস্ট বড় হয়েছে, খেয়েছে দিয়েছে, পড়াশোনা করেছে, এখন ওর মায়ের কোলে বসে আছে। এটা জীবনটা কি তুচ্ছ জীবন। অপরিচিত গল্পে সরল শোষণার গুণ কার আছে? অপরিচিতার নাই, অনুপমের নাই, বিনোদার নাই, উত্তরকার হরিশের। এই প্রশ্ন দুইটা এর আগেও এক টাইপের প্রশ্ন আসছিল। এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, এই প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আমাদের প্রশ্ন বাকি আছে মাত্র 5টা। আজকে আমি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে প্রশ্নগুলো নিয়ে আসছি। মোস্ট ইম্পর্টেন্ট, এই ক্লাস কোনোভাবে স্কিপ করা যাবে না। এবং তোমাদের যদি খুব ভালো ফ্রেন্ড থাকে যে না আমি ভালো করছি, ভাইয়া আমার ফ্রেন্ডও ভালো করবে, তাকে তুমি লিঙ্কগুলো শেয়ার করতে পারো। আর না করলেও কোনো কিছু যায় আসে না, তুমি নিজে নিজে ক্লাস করতে পারো। বিষয় হচ্ছে ভাই, আগামী 3 মাস হচ্ছে তোমরা ভাইয়ার কথা শুনো, আমি যা বলছি এটা শুনো। কারণ তোমার বাবা মা কি চায়, তারা যে এত কষ্ট করছেন, তোমাদের প্রত্যেক মাসে তোমাদের পিছনে 5-10 হাজার টাকা করে খরচ হয়, আর অনেকের বেশিও হয়। এই যে কষ্ট করছে, তারা অনেক কষ্ট করে গায়ের মাথার ঘাম পায়ে ফেলে, অনেক পৃথিবীর সাথে অনেক যুদ্ধ করে, অনেক টাকা ইনকাম করে তোমাদের পিছনে ব্যয় করছে। কেন করছে জানো? যাতে তোমরা একটু ভালো রেজাল্ট করো। এখন তো বলতে পারো ভাইয়া ভালো রেজাল্ট করলে কি ভালো চাকরি হবে? না, ভালো রেজাল্ট করলে ভালো চাকরি হবে না। কিন্তু ভালো চাকরি পেতে হলে তোমার ভালো রেজাল্ট করতে হবে। তুমি দেখবা যে যত তোমার এলাকায় যত আত্মীয় স্বজন আছে, তোমার বন্ধু বান্ধবের বাবা মা যারা আছে, তারা কোনো না কোনো সময় ভালো স্টুডেন্ট ছিল, তারপরে তারা হচ্ছে ভালো কোনো জায়গায় গিয়েছে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে, দেখো তুমি হয়তো একসময় কোটি কোটি টাকা ইনকাম করবে। হ্যাঁ, তুমি যখন তোমার বয়স 40-50 বছর হবে, তুমি হয়তো কোটি কোটি টাকা ইনকাম করবে, অথবা অনেক ভালো চাকরি করবে, অনেকগুলো গাড়ি থাকবে, বাড়ি থাকবে। কিন্তু তোমার এই হ্যাপিনেসগুলো দেখার জন্য কিন্তু তোমার বাবা মা থাকবেন না। এটা হচ্ছে রিয়েলিটি। কারণ আমাদের যখন 40-50 বছর বয়সে আমার বাবা মা প্রকৃতি নিয়মে মারা যাবেন, আল্লাহ না করুক, এখন তারা কিন্তু তোমার এই বিষয়গুলো দেখে তারা হ্যাপি হতে পারবে না, কারণ তারা পৃথিবীতে থাকবে না। কিন্তু তোমার কাছে একটা মোক্ষম সুযোগ আছে, এইচএসসিতে তুমি একটি ভালো রেজাল্ট করো, এইচএসসিতে তুমি একটা ফ্যান্টাস্টিক রেজাল্ট করো, গোল্ডেন রেজাল্ট করো। দেখবা যে তোমার বাবা মায়ের মুখের যে হাসি, তাদের ভিতরে যে আনন্দ উৎফুল্লতা, এটা তোমার এই যে 2-3 মাসের এই সামান্য কষ্টকে নিমেষের ভিতর ভুলিয়ে দিবে। কিন্তু এই রেজাল্ট যদি তুমি একবার খারাপ করে ফেলো, তারা তোমাকে বলবে না যে বাবা তুই অনেক খারাপ করছিস, তোর পিছনে টাকা ঢালছে। কিন্তু তাদের ভিতরে যে কষ্ট, এই কষ্ট তুমি পৃথিবীর সবকিছু এনেও তুমি তাদেরকে মেটাতে পারবে না। এই জন্য 3টা মাস প্রথম 3টা মাস একটু কষ্ট করো, পরীক্ষাটা ভালো করে দাও, তারপর অ্যাডমিশনের সময় তো তোমার ভাইয়ারা আছেই, একটু ভালো করে পড়ো। তোমার বাবা মা দেখবে যে হচ্ছে এত বেশি খুশি হবে, পৃথিবীর কোনো কিছু দিয়ে তুমি তাদেরকে খুশি করতে পারবে না। কারণ অ্যাজ এ স্টুডেন্ট তোমার বাবা মা কিন্তু তোমাদের কাছ থেকে এটাই চাই, ঠিক আছে? তারপর দেখো, সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধা শুভ্র মঞ্জরির মতো সরল বিন্তটির উপরে দাঁড়ায় যে গাছে ফুটিয়াছে, সেই গাছকে সে একবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এখানে কে বলো তো দেখি? বিলাসী না, আহ্লাদি না, জমিলা না, উত্তর কি হবে? উত্তর হবে কল্যাণী। এই লাইনটুকু হচ্ছে কল্যাণীর রূপের বৈশিষ্ট্য অথবা তাদের প্রেজেন্স, এটা বোঝানোর জন্য অনুপম বলেছিল। তাহলে কার বৈশিষ্ট্য? এই যে কল্যাণীর বৈশিষ্ট্য হচ্ছে এই লাইনের মাধ্যমে কি প্রকাশিত হয়েছে। তারপরে প্রশ্ন কি আছে ভাইয়া? অপরিচিতা গল্পে শীর্ষ মুহূর্ত অথবা গ্রন্থি বন্ধন কোনটি? অর্থাৎ কি অসম্মতির ক্ষণ। এই যে এটা একবার আমরা পড়েছি, এবং এই প্রশ্ন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে অনেক হচ্ছে শীর্ষ মুহূর্ত এই শব্দটাই বোঝে না, এটা কি একটু আগে বুঝিয়েছি, ক্লাইম্যাক্স। এটা হচ্ছে কি ক্লাইম্যাক্স, হ্যাঁ, এই শীর্ষ মুহূর্ত অনেকে বুঝে না, এটা কি হবে? ক্লাইম্যাক্স হবে। তারপর দেখো, যে গাছে সে ফুটিয়াছে, সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এই বর্ণনায় কল্যাণী কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে? সাজসজ্জা, সৌন্দর্য, মার্জিত সুরুচি, উদাসীনতা। কি বোঝানো হয়েছে বলতো? সৌন্দর্যকে বোঝানো হয়েছে। অর্থাৎ কি অপরিচিতা গল্পে অপরিচিতাকে অতিরিক্ত সুন্দরী একজন হিসেবে পরিচয় করা হয়েছে, এবং এই কথার মাধ্যমে অনুপম কি বুঝিয়েছে? তার সৌন্দর্যকে বুঝিয়ে। অর্থাৎ কি যে গাছে ফুলটি ফুটেছে, অর্থাৎ কি গাছ আমরা কি দেখি? একটা গাছে যখন ফুল ফোটে আমরা বলি যে না, গাছে ফুলটা ধরে গাছটা অনেক সুন্দর লাগছে বা ফুলটা অনেক সুন্দর। কিন্তু কিছু কিছু ফুল আছে, যেমন ধরো রজনীগন্ধা ফুল গাছ, তোমরা কেউ দেখেছো নাকি জানি না। গাছটা একটু হয়, ধরো এটা মাটি, এই যে একটু গাছ হয়, ফুলের ডগাটা হয় এত বড়, এই যে এভাবে ফুল ধরে, হ্যাঁ, এভাবে ফুল ধরে।
এই যে গাছ কতটুকু, গাছ হচ্ছে এতটুকু, কিন্তু ফুলের বৈশিষ্ট্য হচ্ছে অনেক সুন্দর, অর্থাৎ কি গাছের সৌন্দর্যকে অতিক্রম করে ফুলের সৌন্দর্য প্রকাশিত হয়েছে। একইভাবে এই লাইনের মাধ্যমে কল্যাণীর সৌন্দর্য প্রকাশিত হয়েছে। আর প্রশ্ন আছে মাত্র 3টা, আর প্রশ্ন আছে মাত্র কয়টা? 3টা। দেখো, অপরিচিত গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? কোন রঙের শাড়ি পরেছে ভাইয়া? লাল রঙের শাড়ি পরেছে। লাল রঙের শাড়ি পরেছে, অর্থাৎ কি বিয়েতে বেশিরভাগ বিয়েতেই সবাই কি শাড়ি পরে? লাল শাড়ি পরে। এই জন্য অনুপমও কি কল্পনা করে? অনুপমের কল্পনা কিন্তু এটা। আসলে কল্যাণী কি শাড়ি পরেছিল এটা কেউই জানে না, কারণ সেটা আলোচনা হয় নাই, কিন্তু অনুপম কল্পনা করে তার ভালোবাসার নারী বিয়েতে কি শাড়ি পরেছিল? লাল শাড়ি পরেছিল। ঠিক আছে, তারপরে দেখি অপরিচিত গল্পের রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়ে দিল? কতটি টিকিট ঝুলিয়ে দিল? 2টি টিকিট ঝুলিয়ে দিয়েছিল। কয়টি টিকিট? যখন হচ্ছে অপরিচিতা এবং কল্যাণী এবং কল্যাণীর সাথে কয়েকজন বাচ্চা কাচ্চা এবং অনুপম এবং অনুপমের মা সবাই ট্রেনে যাচ্ছিল, তখন কি হলো? রেল কর্মচারী আসলো হুট করে একটা স্টেশনে থামার পরে, সেখানে সে 2টা বেঞ্চে টিকিট ঝুলিয়ে দিল। কয়টা টিকিট? 2টা টিকিট ঝুলিয়ে দিয়েছিল। বলেছিল যে এই সিটে আপনারা বসতে পারবেন না, এই সিট আগে থেকে বিক্রি হয়ে গিয়েছে। সেই সময় কি করেছিল? কল্যাণী প্রতিবাদ করেছিল। ঠিক আছে, তাহলে কয়টি টিকিট? এই প্রশ্ন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো আগে বোর্ডে আসে না, এই জন্য এবার আসার সম্ভাবনা আছে। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন ভাইয়া, আজকের ক্লাসের শেষ প্রশ্নটা কি দেখো। কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন? কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন? মামা না, বিনুদা না, হরিশ না। উত্তর কি হবে? পণ্ডিত মশাই হচ্ছে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন। শিমুল ফুলের সাথে তুলনা করছেন কে? মাস্টার মশাই হচ্ছে শিমুল ফুলের সাথে তুলনা করতেন। সবাই বুঝতে পেরেছো? আজকে কিন্তু আমরা এই যে 50টা এমসিকিউ করলাম, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। আমি কিন্তু অনুধাবন, জ্ঞানমূলক, উদ্দীপক সবগুলো মিলিয়ে তোমাদের এই 50টা এমসিকিউ নিয়ে আসছি। এই 50টা এমসিকিউ তোমরা ভিডিওতে যারা দেখে শেষ করছো অবশ্যই অনেক বেশি ভালো করেছো, এবং এগুলো হচ্ছে রিভিশন দেওয়ার জন্য এগুলোর পিডিএফ আকারে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। তোমাদের যাদের দরকার তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে পিডিএফ গুলো নিয়ে নিতে পারো। একই সাথে তোমাদের বাংলার যতগুলো ক্লাস আছে সবগুলোর পিডিএফ ওখানে দেওয়া হবে এক এক করে, কারণ আজকে একটা ক্লাস গেল, আগামীকাল যাবে, সবগুলো ক্লাসের পিডিএফ আমরা ওখানে দিচ্ছি, এবং যত রকম সাজেশন তোমাদের দরকার হয় ওখানে দেওয়া হচ্ছে। পাশাপাশি ইংলিশ এবং অন্যান্য সাবজেক্টের ব্যাকআপও তোমরা হচ্ছে আগামী 3 মাসের ভিতরে আমার থেকে এবং অন্যান্য টিচার যারা আছেন তাদের থেকে তোমরা পাবে। তো এই 3 মাস আমি তোমাদেরকে আবার বলবো একটু ভালোভাবে পড়াশোনা করো, আর তোমার ফরহাদ ভাইয়ের জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। তোমরা যখন ভাই গোল্ডেন পাবে বা A+ পাবে বা ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবে, তখন আমাকে জাস্ট একবার কল দিয়ে বলো যে ভাই আমি ভালো রেজাল্ট করছি, তোমার ভাই অনেক খুশি হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, অনেক ভালো করে পড়াশোনা করো, বাবা মাকে সময় দাও, আর বাইরে একটু যাওয়া কমিয়ে দাও। স্কুল কলেজে ছাড়া খেলাধুলা, রিলস দেখা এগুলো একটু কমিয়ে নিয়মিত নামাজ কালাম পড়ো, ঠিকঠাক খাওয়া দাওয়া করো, আর প্রচুর পড়াশোনা করো। দেখা হচ্ছে সামনে একটি ক্লাসে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।